প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব সিএ সার্ভিক্স বা জরায়ু মুখের ক্যান্সার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন গাইনি অ্যান্ড অবস বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার আফরোজা খানম 1966 সালের ডিসেম্বরে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এর গাইনি অঙ্কোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। এই যে সিএ সার্ভিক্স বা জরায়ু মুখের ক্যান্সার, এটা নারীদের মধ্যে এই ক্যান্সারের আধিক্য অনেক বেশি। বিশেষ করে বাংলাদেশে প্রচুর মহিলা এই রোগে আক্রান্ত হচ্ছেন। এর কারণটা কি? এর সহজ ভাষায় এর কারণগুলো বলতে গেলে বলতে হবে যে আমাদের দেশেই এত বেশি কেন, সেটার মধ্যে প্রথম পড়ছে যে আমাদের দেশে দেখা যায় মেয়েদেরকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। যেমন 12-13 বছর বয়সেই বিয়ে দিয়ে দেয় অনেকে। এটা ঠিক না। এবং আমাদের যত পেশেন্ট আমরা পাই ক্যান্সার ইনস্টিটিউটে দেখা গেছে হিসাব করে যে 9-10 বছর বয়সেও অনেকের বিয়ে দিয়ে দিয়েছে। এটা এক নাম্বার কারণ, এত আর্লি এজে বিয়ে দেওয়াটা ঠিক না। 2 নাম্বার কারণ হচ্ছে যে এত আর্লি এজে বিয়ে হচ্ছে, তারপরে তাদের খুব তাড়াতাড়ি তাদের আবার বাচ্চা হয়ে যাচ্ছে, সন্তান হচ্ছে। এবং সেই সন্তান একটার থেকে আরেকটা সন্তান যে হবে সেখানে কোনো বার্থ স্পেসিং নাই। প্রচুর বাচ্চা, এক একজনের হিসাব করলে দেখা যাচ্ছে যে 5-7জন বাচ্চাও হচ্ছে। এবং 2 বাচ্চার মাঝে গ্যাপটাও কম। 2 বাচ্চার মাঝে গ্যাপটাও কম। তার যে বডির যে ইমিউনিটি সেটা তৈরি হতেই পারছে না। একটা মেয়ে সাধারণত 18 বছর হলে বিয়ে দেওয়াটা ভালো, সেটা তার তো ইমিউনিটি ডেভেলপ করতে হবে, তার আগেই হয়ে যাচ্ছে। 3 নাম্বার আরেকটা কজ হচ্ছে যে আমাদের দেশে ইমিউনিটি তৈরি করতে যে খাওয়া দাওয়া করতে হবে, ইমিউনিটিটা গ্রো করার জন্য আমাদের দেশে পুষ্টিহীনতায় ভোগে মেয়েরা প্রচুর। তাদের শারীরিক পুষ্টির দিকে তাদের কোনো খেয়ালই নাই। আর আরেকটা কারণ হচ্ছে যে দেখা গেছে যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ যেগুলো থাকে, একাধিক পুরুষ সঙ্গী বা একাধিক মহিলা সঙ্গী যাদের আছে, এদের এই রোগটা হওয়ার প্রবণতা বেশি থাকে। আর 4 নাম্বার হলেও আমি বলবো যে এটা 1 নাম্বার সচেতনতা হওয়া উচিত, যে আমাদের দেশের মানুষদের সচেতনতার খুবই অভাব। আর স্বাস্থ্যসম্মত কিছু বিষয়ের যদি একটু বলেন, যে নারীদের স্বাস্থ্য রক্ষা, তার প্রজননতন্ত্রের স্বাস্থ্য রক্ষা যদি ঠিকভাবে না হয় তাহলে সেটাও ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে কিনা? হ্যাঁ, এটা তো এর মধ্যেই পড়ে। আসলেই তার প্রজননতন্ত্রের স্বাস্থ্য রক্ষা করতে গেলেই মেয়েটাকে তো মানে বিয়ের বয়স থেকেই সেটা চিন্তা করতে হবে। এটা যদি আর্লি ম্যারেজ হয়, তার ডেভেলপমেন্টই ঠিক মতো হলো না, সেইখানে তার বিয়ে হয়ে যাচ্ছে, তার একটার পর একটা বাচ্চা হয়ে যাচ্ছে, এগুলোর দিকে তাদের কোনো খেয়ালই নাই। কাজে এটা তো অবশ্যই তার স্বাস্থ্য রক্ষা করতে গেলে এটা তার ডেভেলপমেন্ট আগে কমপ্লিট হতে হবে, দেন তারপরে সে বিয়ে করুক। তারপরে তাকে সচেতনতা এর মধ্যেই পড়ে যাচ্ছে, ক্লিনলিনেস প্লাস পুষ্টি, কতগুলো জিনিস তাকে জানতেই হবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে হলো ভালো কথা, কিন্তু আরও কতগুলো জিনিস যেগুলো আজকাল সবাই জানে, যে না বিয়ে হয়েছে, তার বাচ্চা হয়েছে, তার বিয়ের বয়স 3 বছর পার হওয়ার পর থেকে সে চেক আপে যাবে, কোনো প্রবলেম ছাড়াই সে ডাক্তারের কাছে চেক আপে যাবে নিয়মিত প্রতি 3 বছর অন্তর। সেটা যায় না, মনে করে যে না আমার তো কোনো সমস্যা হচ্ছে না, কাজে আমি কেন যাব ডাক্তারের কাছে, সমস্যা হলে তখন যাব। এই জিনিসটা চেঞ্জ করতে হবে, যে না আমার সমস্যা হলে আমি ডাক্তারের কাছে যাব। কারণ জরায়ুর মুখের ক্যান্সারটা একেবারেই প্রতিরোধযোগ্য। যে ক্যান্সারটা প্রতিরোধযোগ্য সেটা কি হবে, তারপরে আমি ডাক্তারের কাছে যাব, আমার সমস্যা হবে, এই জিনিসটা ত্যাগ করতে হবে সবাইকে। মানসিকতা চেঞ্জ করতে হবে এবং সচেতন হতে হবে। না আমাকে যেতে হবে। যেহেতু আমাদের একটা ট্রেন্ড, আমাদের আর্থসামাজিক অবস্থা হোক বা সচেতনতার লেভেল হোক, নানান কারণেই আমরা আসলে সমস্যা না হওয়া পর্যন্ত ডাক্তারের কাছে যেতে চাই না অনেকে। যদি জরায়ু মুখের ক্যান্সারে একজন আক্রান্ত হন, আর্লি স্টেজেও যদি আমরা পাই তাও তো অনেক ভালো, যে আর্লি স্টেজে চিকিৎসা দিয়ে তাকে আমরা ভালো করতে পারবো।
আর্লি স্টেজে যাওয়ার জন্য তার কি কি বিষয়ে খেয়াল রাখা দরকার, অর্থাৎ একজন ক্যান্সারে আক্রান্ত হলে কি কি সমস্যা হতে পারে? না, উপসর্গ যেমন একদম যখন হয়েই যায় ফ্র্যাঙ্ক, আমরা যেগুলো পাই দেখা যায় যে একেবারে ইররেগুলার ব্লিডিং নিয়ে তারা আসে, মাসিক ছাড়াও যখন তখন তার ব্লিডিং হচ্ছে, হেভি ব্লিডিং থাকে। তারপরে একদম কমন যেগুলো থাকে যে হাজব্যান্ড ওয়াইফ মেলামেশার পরে তাদের রক্ত যাচ্ছে, ভীষণ সাদা স্রাব যাচ্ছে, এটা নিয়ে কমপ্লেইন থাকে আমাদের অনেক মেয়েদেরই যে সাদা স্রাব। এমনি সাদা স্রাব নিয়ে আমরা দুশ্চিন্তা অতটা করতে বলি না, কিন্তু সাদা স্রাব যখন অতিরিক্ত পরিমাণে যাবে, তার সাথে ব্লাড মিশে থাকবে, তার সাথে দুর্গন্ধ থাকবে, একদম মাসিক যেরকমভাবে হয় সেরকমভাবে সাদা স্রাব অতিরিক্ত যাবে, সেইগুলো হলে অবশ্যই সে ডাক্তারের কাছে যাবে। অথবা একজন বয়স্ক মহিলা যার মাসিক বন্ধ হয়ে গেছে, আবার নতুন করে তার মাসিক শুরু হলো, অথবা তার ভীষণ পানির মতো সাদা স্রাব যাচ্ছে দুর্গন্ধযুক্ত, এগুলো হলে অবশ্যই সে ডাক্তারের কাছে যাবে। পরীক্ষা করে দেখা উচিত যে আসলে দেখা উচিত খারাপ কিছু কিনা। তবে এইগুলো তো মানে হয়ে যায় একদম শেষে গিয়ে, আর্লি অবস্থায় কিন্তু অনেক সময় কোনো চেঞ্জই থাকে না। তো যেহেতু ক্যান্সারটা তৈরি হতে, জরায়ুর মুখের ক্যান্সার মানে পুরো ক্যান্সারের অবস্থায় আসতে তো সময় লাগে 10 থেকে 12 বছর, এবং প্রি ইনভেসিভ অবস্থায় যেহেতু ধরা যায়, সেই জন্য আমার মনে হয় এই বিষয়টা যদি একটু বলেন, লক্ষণ প্রকাশ পেলে তখন তো তিনি ক্যান্সারে অলরেডি আক্রান্ত হয়ে গেলেন, তো তার আগেই যদি আমরা ডিটেকশন করতে পারি, সেই জন্য কিছু পদ্ধতি আমরা জানি যে স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আপনারা কিছু পদ্ধতি প্রয়োগ করেন, সেগুলি কি, এবং ওই বিষয়টা একজন নারী কোন বয়স থেকে কতদিন পর পর এটা করা উচিত? স্ক্রিনিং তো স্ক্রিনিংটা আসলে খুঁজে দেখা যে না আদৌ সে ভালো আছে কিনা, এবং স্ক্রিনিং আমরা তাদেরই করব যাদের কোনো রোগ নাই, তাহলেই স্ক্রিনিংয়ের সফলতা আসবে। যে স্ক্রিনিং আমার কোনো রোগ নেই, আমরা এই অবস্থায় এগিয়ে যাব। এবং স্ক্রিনিংয়ের জন্য আমরা বলে থাকি যে যে বয়সে তার বিয়ে হবে তার 3 বছর পরের থেকে সে স্ক্রিনিং করবে, এবং প্রতি 3 বছর অন্তর অন্তর সে করে যাবে একদম 65 বছর বয়স পর্যন্ত। স্ক্রিনিংয়ে কি করে থাকেন? স্ক্রিনিংয়ে আমরা করে থাকি এখানে ভায়া টেস্ট করে থাকি, আমরা প্যাপ স্মিয়ার করে থাকি, আজকাল লেটেস্ট চলে এসছে এইচপিভি ডিএনএ ভাইরাস, যেটা দিয়ে ক্যান্সার হয়, এটাই স্ক্রিনিংয়ের মধ্যে তো বের করা যায়। যদি এইচপিভি ডিএনএ ভাইরাস কারো নেগেটিভ থাকে, তাকে আমরা বলে দিই না তুমি 5 বছরের জন্য একদম নিশ্চিন্ত। কোনো কোনো জায়গায় বলে যে 10 বছরের জন্য সে নিশ্চিন্ত, যেহেতু তার ওই ভাইরাসটা নাই। কাজে স্ক্রিনিংটা যদি কেউ রেগুলার করায় তাহলেই কিন্তু যথেষ্ট ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য। আমার ক্যান্সার হবে তারপরে যাব, এটা ঠিক না। এবং ক্যান্সার হতে গেলেও আগে তো তার স্টেজগুলো আছে, 1, 2, 3 নাম্বার স্টেজ পার করে তারপরে তাকে ক্যান্সারে যেতে হবে। তো স্ক্রিনিং করতে গিয়ে যদি ধরা পড়ে যে না, তার মনে হচ্ছে যে না একটা পূর্বাভাস দেখা যাচ্ছে, সেই পূর্বাভাসগুলোর চিকিৎসা অনেক সোজা, বরঞ্চ ক্যান্সার হয়ে গেলে তার চিকিৎসা অনেক কঠিন হয়ে পড়ে, অনেক জটিল এবং অনেক কঠিন, অনেক খরচের ব্যাপার আছে। আপনি যে স্ক্রিনিং এর কথা বলছিলেন, ভায়া করছেন বা আরো কিছু পদ্ধতি আছে, বাংলাদেশের সব জেলায় বা সব জায়গায় কি অ্যাভেলেবেল? সমস্ত হাসপাতালগুলোতেই এখন ভায়া টেস্ট হচ্ছে, এবং এগুলো তো বিনা পয়সায় হচ্ছে। সরকারি হসপিটালগুলোয় বিনা পয়সায় স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু ইচ্ছা থাকা, জানা এবং যাওয়া, এটুকুই দরকার। এইটাই জানার দরকার। তো ওই আমাদের দেশের মহিলারা বসে থাকে যে তার কিছু হবে, তারপরে সে ডাক্তারের কাছে যাবে, কিছু হওয়ার দরকার নাই, সে সুস্থ অবস্থায় সে একবার গিয়ে চেক করুক। আপনি এইচপিভি বলছিলেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভাইরাসটা জরায়ু মুখের ক্যান্সারের জন্য দায়ী। এটার এগেইনস্টে কোনো ভ্যাকসিন বা টিকা নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ আছে। সেটা কি বা কারা নিতে পারবেন? কারা নিতে পারবে এটা আমরা বলে দিই একদম, মানে 9 থেকে 45 বছর পর্যন্ত সে নিতে পারে। তবে বিদেশের দেশগুলায় দেখা যায় ওরা 9 থেকে 27 বছর বিফোর ম্যারেজ নিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। এই টিকাগুলো নিয়ে নিবে, কিন্তু শর্ত, টিকাগুলো নিয়ে ফেললেই যে আমার কাজ শেষ তা কিন্তু না। কারণ টিকাগুলো মাত্র 2টা ভাইরাসের এগেইনস্টে, মেইন যে 16 এবং 18 দিয়ে হয়, এই 2টা ভাইরাসের এগেইনস্টে তৈরি করা হয়েছে। কিন্তু জরায়ুর ক্যান্সার আরও অন্যান্য ভাইরাস দিয়ে তো হতে পারে, এইচপিভি আরও অনেক অনেক ভাইরাস আছে যেগুলো দিয়ে হতে পারে। সো টিকা নিলেও তার কিন্তু জরায়ুর মুখটা চেক করতে হবে 3 বছর পর। ঝুঁকিটা কমে আসে, অবশ্যই কমে আসে, সে সচেতন হলো। কিন্তু এই টিকা আর অন্যান্য টিকা যেমন পক্সের টিকা বা মেনিনজাইটিসের টিকার মতো না যে আমি নিয়ে নিলাম, পোলিও টিকার মতো না, নিয়ে ফেললে আমার আর সারা জীবন আমি নিশ্চিন্ত। সে টিকা নিলে তার রেটটা কমে আসছে, অ্যাটাক হওয়ার রেটটা কমে আসছে ঠিকই, কিন্তু তাকে রেগুলার
চেক করাতে হবে, অবশ্যই রেগুলার চেকআপে করতে হবে। টিকা নিয়ে নিতে হবে তার সচেতনতার জন্য, কারণ যারা টিকা নেয় না তাদের কি ক্যান্সার হয় সবার? না, যারা সচেতন থাকে তাদের তো হওয়ার কথা না, যেহেতু ক্যান্সার হওয়ার আগের পূর্ববর্তী স্টেজ আছে, এই জন্য টিকাটা নিয়ে নিতে হবে। কিন্তু টিকা নিয়ে সে চুপচাপ বাসায় বসে থাকবে না, সে কিন্তু তার কাজ করবে, সে জরায়ুর মুখের পরীক্ষাটা সে অবশ্যই করাবে। আনফরচুনেটলি কেউ যদি এই জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে যান, ক্যান্সার মানে তো একটা আতঙ্কের বিষয়, এবং অনেকেই আমরা মনে করি যে আমার ক্যান্সার হয়েছে মানে আমি শেষ। এইখানে হোপ কতখানি, যথাসময়ে চিকিৎসা নিলে নিরাময়ের বিষয় বা সার্ভাইভাল রেট সেটা কতখানি? এটা নির্ভর করে আসলে রোগীটা কোন স্টেজে আমাদের কাছে আসলো। আমরা স্টেজে ভাগ করি, স্টেজ 1, 2, 3, 4 এরকম স্টেজ। একদম আর্লি স্টেজে 1 বা 2A পর্যন্ত আমরা অপারেশন করতে পারি। অপারেশনের পরে লাগলে আমরা রেডিওথেরাপি দিই বা কনকারেন্ট কেমো রেডিয়েশন আমরা বলি, ওগুলা দিই। এগুলোতে খুবই ভালো রেসপন্স। আর্লি স্টেজে সে একদম আমরা বলি সার্ভাইভাল রেট মানে 5 বছর বেঁচে থাকা, তো দেখা যায় যে 90 to 95% পেশেন্ট ভালো থাকে, খুবই ভালো থাকে। তার মানে হচ্ছে প্রিভেনশন, আর্লি ডিটেকশন এবং সময় মতো চিকিৎসা করানো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি দর্শকরা শুনছেন এবং আপনার এই পরামর্শ মেনে চলবেন। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি আরেকটু বলি, সেটা হচ্ছে স্টেজ 3, 4এও যদি হয় তবুও সে চিকিৎসা করতে আসবে। সে যেন বসে না থাকে যে না আমি রেডিওথেরাপি দিলে, আমাদের দেশের মানুষদের ভীষণ ভয় যে রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিলে আমার চুল পড়ে যাবে, আমার অমুক হবে, মানুষের একটা বিশাল ভয় এটা নিয়ে। এই ভয়টা দূর করতে হবে, তাকে চিকিৎসা নিতে হবে। অবশ্যই মৃত্যুর থেকে চুল পড়া তো বড় কথা নয়, বেঁচে থাকার জন্য সামান্য সমস্যা হলে মেনে নিতে হবে। আশা করছি মেনে নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম সিএ সার্ভিক্স বা জরায়ু মুখের ক্যান্সার নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা যে ব্যায়ামটা করব সেটা হচ্ছে আপার বডির, অনেকগুলো লোয়ার বডি করার পর আমরা আপার বডির দিকে খেয়াল করছি, যে এটা নাম হচ্ছে চেস্ট ফ্লাই উইথ হিপ লিফট। চেস্টের কাজটা হচ্ছে এবং পাশাপাশি যেটা হবে যে লোয়ার ব্যাকের জন্য এটা হেল্প করবে, কারণ চেস্ট শুধু পেক্টোরাল মাসেলটা কিন্তু শুধুমাত্র ওই ব্যায়ামগুলো করলে পরে অনেক সময় দেখা যায় যে হাঞ্চ ব্যাক মানে অনেকে ঝুঁকে যায়, যেহেতু ল্যাটসের ব্যায়ামগুলো করা হয় না। এখানে যদিও আমরা ল্যাটসটা কাভার করব না, কিন্তু পাশাপাশি আমরা ল্যাটসের আরেকটু নিচে মানে লোয়ার ব্যাকের অংশটুকু আমরা কাভার করব, যেন যেটা হয় যে ওখান থেকে স্ট্রং একটা ইফেক্ট আসে, যেটা আপনাকে আপার বডির স্ট্রেংথটা বাড়াতে হেল্প করে। এখানে 3টা লেভেলে আগের মতো আমরা দেখব। তো বিগিনার লেভেলে আমাকে প্রথমে দেখাবে হচ্ছে নুশা। ওকে, okay, and 1, stay and back, and 2, stay and back, okay, and fast দুবার, 3 and 4 and down, ওকে। যখন দেখছি যে যখন ফ্লাইটা করছে চেস্টের কাজটা হচ্ছে, যখন হিপটা লিফট করছে লোয়ার ব্যাক মানে লোয়ার ব্যাকের কাজটা হয়ে যাচ্ছে, ইয়েস লোয়ার ব্যাকের কাজটা হচ্ছে, অ্যান্ড ফ্লাই তখন চেস্টের পেক্টোরাল মাসেলের কাজটা হচ্ছে, অ্যান্ড ডাউন। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তো এখন এর সাথে একটু ভেরিয়েশন করে বা আরেকটু লেভেলটা বাড়িয়ে নিতে গেলে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে দেখব কিভাবে লেগসের মুভটা অন্য একটা ইমব্যালেন্স একটা পজিশনে রেখে কিভাবে করা যায়। এখানে হেল্প করবে শম্পা আপা। ওকে, শম্পা, আমরা এখানে একটা স্টেবিলিটি বল ইউজ করছি। শম্পা আপা যেটা করবেন, উনি স্টেবিলিটি বলটা পা রেখে তারপর করবেন। ওকে, গো, ইয়েস ইয়েস। এখানটা কেন আগের চেয়ে এটা কঠিন, কেন কঠিন এই জন্য যে বলটা কিন্তু এরকম মুভ করে, হ্যাঁ। তো ওনাকে যখন ব্যালেন্সের জন্য করতে হচ্ছে, ওনাকে চেপে রাখতে হচ্ছে, ব্যালেন্স অর্ধেক কনসেন্ট্রেশনে ওনাকে এখানে থাকতে হচ্ছে। ওকে, অ্যান্ড গো, অ্যান্ড 1, নাইস, 2, 3, 4, অ্যান্ড আস্তে করে রিল্যাক্স। তাহলে দেখছি কি যে চেস্টের কাজটা তো হলো, তার সাথে লোয়ার ব্যাকের কাজও হলো, প্লাস ব্যালেন্সের কাজটাও হয়ে গেল। এখন আমরা দেখব যে এখান থেকে কার্ডিও মানে আর একটু বার্ন করতে চাইলে, যে সবগুলো কাজই হচ্ছে কিন্তু তার সাথে আমরা চাচ্ছি যে যেন একটু কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি সহ হয়। ওকে, এর জন্য অ্যাডভান্স লেভেলে আমাদেরকে দেখাবে লিও। লিও,
ও করবে চেস্ট ফ্লাই উইথ হিপ লিফট উইথ one leg kick and with the count. Okay, 1 and down, 2 and down, 3 down, 4 down. এখানে আমরা দেখছি যে যখন একবার তোলো আরেকবার and up, একটা পায়ের উপর, যেখানে দেখছি যে একটা পায়ের উপর তার পুরো ব্যালেন্সটা রাখতে হচ্ছে, সো দিস ইজ মোর ডিফিকাল্ট। and down। তো আমরা যেটা বললাম যে কার্ডিও মুভটাও চাচ্ছি, তখন যেটা হবে যে ব্যালেন্সটা আমরা আরও বাড়ালাম, শেপিংটাও বাড়ালাম, যেহেতু এক পায়ের উপরে থাকছে। এখন কার্ডিও মুভ অ্যাড করতে গেলে ওকে ডু ইট ফাস্টার। ওকে, অ্যান্ড 1 and 2 3 4 5 6 ওকে অ্যান্ড ডান। থ্যাংক ইউ ওকে অ্যান্ড আপ। মানে একই কাজ আপনি বিভিন্ন রকমভাবে বিভিন্ন ওয়েতে একই ব্যায়াম আপনি মডিফাই করে ইমপ্রুভ করে আপনার কাজের লাভগুলো অনেক রকমভাবে বের করে নিতে পারেন। তো আমরা একবার দেখব যে দর্শক কোনটা আপনাদের পছন্দ হচ্ছে বা কোনটা আপনাদের কাছে ইজিয়ার মনে হচ্ছে, সেখান থেকে শুরু করবেন, তারপর আস্তে আস্তে লেভেলটা বাড়াবেন। ওকে, কাম অ্যান্ড ডাউন, yes, with the count, and 1 and down, 2 down, 3 down, 4 down. Okay, fine, thank you. অনেকের যদি দেখা যায় যে বাসায় না বল নাই, আমি বল ছাড়া কিভাবে করব, সেখানে আপনি পা বেঞ্চের উপর রেখে বা সোফায় বা বিছানার উপর রেখেও করতে পারেন। এবং যদি ডাম্বেল না থাকে যে না আমি কি দিয়ে করব, আপনি পানির বোতল নিয়ে 1 লিটার বা 1.5 লিটার পানি বোতল ভরে সেটা নিয়েও করতে পারেন। শুরুতে আগে পারফেকশনটা আনবেন, প্রথমে অনেক বেশি করতে যাবেন না, যখন পারফেকশনটা হবে তখন আপনি আস্তে আস্তে করে রিপিটেশনটা বাড়াবেন। প্রিয় দর্শক, আমাদের আশপাশে হঠাৎ যদি কেউ অজ্ঞান হয়ে যায়, সেক্ষেত্রে চিকিৎসকের কাছে নেওয়ার আগে তাৎক্ষণিকভাবে ওই মুহূর্তে করণীয় কি, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন মাথায় রক্ত সাপ্লাই কমে যাওয়া, শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়া, অথবা হঠাৎ করে ভয় পেলে। হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া একটা রোগীর ব্যাপারে যেটা করণীয় সেটা হচ্ছে তৎক্ষণাৎ তাকে একটা পরিষ্কার জায়গায় শোয়াই দিতে হবে। শোয়াই দিয়ে প্রথমেই পা দুটো উঁচু করে দিতে হবে, পায়ের নিচে একটা সাপোর্ট দিয়ে পা দুটো উঁচু করে দিতে হবে। এরপর দেখতে হবে রোগী শ্বাস নিচ্ছে কিনা, রোগীর হার্টবিট চলতেছে কিনা, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে। রোগীর কাঁধ ঝাঁকি দিয়ে তাকে জিজ্ঞাসা করতে হবে আপনি ঠিক আছেন কিনা, আর ওকে। এরপরে রোগীর শরীরের টাইট কাপড় চোপড়গুলোকে যদি ঢিলা করে দেওয়া যায়, এবং এক্ষেত্রে সাধারণত আমরা যেটা করি রোগীর অজ্ঞান হওয়ার কারণ অনুসন্ধান করে সেই অনুযায়ী চিকিৎসা দিই। উপস্থিত আশেপাশে যারা থাকবেন তাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে ওই মুহূর্তে রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া। আর যদি জানা থাকে যে রোগী ডায়াবেটিক আগে থেকে জানা থাকে, সেক্ষেত্রে জ্ঞান ফেরার সাথে সাথে মুখে চিনির শরবত অথবা আগেই যদি ব্যবস্থা করা যায় শিরায় গ্লুকোজ স্যালাইন দিতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। যাত্রাপথে দুর্ঘটনাবশত কেটে বা ছিলে যেতে পারে, এজন্য যাত্রাপথে অ্যান্টিসেপটিক ঔষধ, গজ, তুলা ইত্যাদি নিতে ভুলবেন না। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠান এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, প্রেগনেন্সি সবার এক ধরনের রিস্ক থাকে না, কিছু রিস্কি গ্রুপ আছে যাদের দেখা যায় যে প্রেগনেন্সি হলেই এদের ব্লাড সুগার লেভেল একটা বাড়ার প্রবণতা রয়ে যায়। তখন ঝুঁকিপ্রবণ কিছু ফ্যাক্টর রয়েছে। দেখা যায় যে যাদের ফ্যামিলিতে স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে, যেমন কারো বাবা মা, দাদা দাদি, চাচা চাচা, মানে আন্টি আঙ্কেল, এদের যদি ডায়াবেটিস থাকে, সেই সব লেডিরা যদি প্রেগনেন্ট হয় দেখা যায় তাদের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়।
প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।